ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটেই পরীক্ষা দেও না কেন তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে যে উপসর্গ থেকে কিন্তু প্রশ্ন আসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে উপসর্গ নিয়ে আলোচনা করব এবং আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের প্রস্তুতি আরও কিন্তু অনেক গোছানো হচ্ছে এবং সক্রিয় হচ্ছে। সো আজকে যদি আমরা প্রথমে একটু দেখি যে উপসর্গ টপিকটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। উপসর্গ জিনিসটা আসলে কি, কেন প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসন এই টপিক থেকে একটা করে প্রশ্ন করে। তুমি বি ইউনিটের পরীক্ষা দাও, তুমি সি ইউনিটে দাও, তুমি এ ইউনিটে দাও, কিংবা বিভাগ পরিবর্তনে তোমার কিন্তু উপসর্গটা মাস্ট তোমার জানা থাকতে হবে। সো আজকে আমরা একদম বেসিক থেকে উপসর্গটা পড়ব এবং বিগত বছর কোন কোন সালে প্রশ্ন আসছে এটা কিন্তু আমরা পরবর্তীতে দেখব। সো উপসর্গ থেকে প্রথমে আমাদের জেনে রাখতে হবে উপসর্গকে আমরা ইংরেজিতে এটাকে বলতে পারি প্রিফিক্স। প্রিফিক্স অর্থাৎ শব্দের পূর্বে ব্যবহৃত হয়। যে অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন নতুন শব্দ গঠন করে তাকে বলা হবে উপসর্গ। অর্থাৎ উপসর্গ হচ্ছে যে এমন কতিপয় শব্দাংশ যেগুলো একটা মূল শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে ওই শব্দটাকে সম্পূর্ণ পরিবর্তন করবে এবং সংকোচন, সম্প্রসারণ, বিয়োজন করতে পারে। তো আমরা এখানে প্রথমে দেখব যে ইংরেজি প্রিফিক্স এইটাই হচ্ছে বাংলায় উপসর্গ এবং বাংলা ভাষায় প্রায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে, বা স্পেসিফিক্যালি আমরা যদি বলি প্রায় 61টির মতো উপসর্গ বাংলা ভাষায় রয়েছে। আমরা একটু পরবর্তীতে দেখব উপসর্গের বৈশিষ্ট্য। উপসর্গের প্রধান বৈশিষ্ট্য তিনটি। উপসর্গের প্রধান বৈশিষ্ট্য তিনটি, আমার সাথে সাথে তোমরা লিখতে পারো খাতার মধ্যে। তিনটি উপসর্গ বৈশিষ্ট্য হচ্ছে এরা শব্দের পূর্বে ব্যবহৃত হয়, দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা হচ্ছে এদের স্বাধীন কোনো অর্থ নেই, এবং থার্ড যে ক্যারেক্টারটা ওরা বিলং করে সেটা হচ্ছে যে শব্দের পূর্বে বসে তার অর্থের সম্পূর্ণ পরিবর্তন করে। সো এখানে কিন্তু উপসর্গের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে, যে উপসর্গগুলোর প্রত্যেকটি এক একটি শব্দাংশ, এদের স্বাধীন কোনো অর্থ নেই, এরা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে, নতুন নতুন শব্দ গঠন করে। এবং তোমরা এইচএসসি লেভেলে একটা প্রশ্ন শিখে আসছিলা যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটার মানে হচ্ছে যে এদের উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা মানে হচ্ছে যে অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা মানে হচ্ছে যে শব্দের পূর্বে বসে অর্থের দোতনা করার সৃষ্টি করতে পারে এদের। তারপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে উপসর্গের পরবর্তীতে উপসর্গের কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এখানে দেখব। উপসর্গ যখন শব্দ গঠন করে তখন গঠিত শব্দের মাধ্যমে মূল শব্দটা পরিবর্তিত হয় এবং মূল শব্দটা পরিবর্তিত হয়ে নতুন কোনো শব্দ তৈরি করে। সাপোজ আমি বললাম গমন একটা শব্দ, গমন শব্দের অর্থ হচ্ছে যে যাওয়া, গমন শব্দের অর্থ হচ্ছে যে যাওয়া। সো এইখানে এই গমনের পূর্বে আমি একটা শব্দাংশ যুক্ত করলাম, সেটা হচ্ছে যে আ। কি নিয়ে আসলাম? আমি আ নিয়ে আসলাম। এইবার কি হয়ে গেছে? শব্দটা হয়ে গেছে কিন্তু আগমন। সো এই যে গমন ছিল যাওয়া এবং আগমন মানে হচ্ছে আসা। গমন মানে হচ্ছে যে যাওয়া এবং আগমন মানে হচ্ছে যে আসা। অর্থাৎ এই যে মূল শব্দটা গমনের পূর্বে যখন এই আ উপসর্গটা যুক্ত হয়ে গেছে তখন কিন্তু অর্থের সম্পূর্ণ পরিবর্তন করে ফেলছে। সো উপসর্গ হচ্ছে যে এমন কতিপয় শব্দাংশ যেগুলো মূল শব্দের পূর্বে ব্যবহৃত হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু দেখবো উপসর্গগুলোর সঙ্গে কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় না বলে এদের রূপের কোনো পরিবর্তন হয় না, এই জন্য ব্যাকরণে উপসর্গকে অব্যয় বলেও গণ্য করা হয়। অর্থাৎ উপসর্গ হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ অব্যয় পদ। অব্যয় মানে হচ্ছে যে যেগুলোর কোনো কি নাই, ব্যয় নাই, পরিবর্তন নাই, উপসর্গগুলোর কোনো পরিবর্তন নাই। যেমন আমি সাপোজ বললাম যে ও, অগা, অজ, অনা, এই যে উপসর্গগুলো আছে বাংলা উপসর্গ এইগুলো এবং সংস্কৃত যে উপসর্গগুলো আছে এগুলো কিন্তু আদতে কোনো অর্থ নেই। ঠিক আছে, আমরা পরবর্তীতে একটু দেখি উপসর্গের বৈশিষ্ট্যের পর উপসর্গের কাজ আসলে কি, উপসর্গ কি কি কাজ করতে পারে। প্রথম যে কাজটা উপসর্গ করে সেটা হচ্ছে যারা নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। কি করে? নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন ভাত, এই শব্দের অর্থ হচ্ছে যে ভাত শব্দের মানে হচ্ছে যে প্রকৃষ্ট, ভাত শব্দের অর্থ হচ্ছে আলো। হ্যাঁ, সংস্কৃত শব্দ ভাত শব্দের অর্থ হচ্ছে আলো এবং এর পূর্বে যখন প্রযুক্ত হবে তখন প্রভাত শব্দ হবে। সো প্রভাত মানে হচ্ছে যে প্রকৃষ্ট যে আলো কিংবা সকালবেলার যে ভোরবেলার যে আলোটা, এটাকে কিন্তু আমরা এখানে প্রভাত বলতেছি। সো এইখানে নতুন অর্থবোধক কিন্তু শব্দ তৈরি করতে পারতেছে। ভাতের পূর্বে যখন উপসর্গটা যুক্ত হয়েছে তখন কিন্তু নতুন শব্দ অলরেডি হয়ে গেছে। তারপর যে কাজটা তারা করে শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। অর্থাৎ পূর্ণতা বলতে এটাকে কমপ্লিট একটা রূপ ধারণ করায়। যেমন আমরা বলি ভ্রমণ, ভ্রমণ বলতে আমরা বুঝি চতুর্দিকে যদি কোনো কারণে যদি এলোমেলোভাবে যদি ঘোরাঘুরি করা হয় সেটাকে বলা হবে ভ্রমণ। কিন্তু এই ভ্রমণ শব্দের পূর্বে লক্ষ্য করো যখন পরিযুক্ত হবে তখন হয়ে যাবে পরিভ্রমণ।
তখন কিন্তু পরিভ্রমণ বলতে কিন্তু চতুর্দিক ঘোরাঘুরিকেই কিন্তু বোঝানো হয়, কিন্তু ভ্রমণ বলতে কিন্তু চতুর্দিক ঘোরাঘুরিকে বোঝানো হয় না। ভ্রমণ বলতে কোনো একটা সার্টেন জায়গায় আমি র্যান্ডমলি আমি ঘোরাঘুরি করলাম, সেটা ভ্রমণ। কিন্তু যখন পরি উপসর্গ যুক্ত হবে তখন পরিভ্রমণ বলতে কিন্তু চতুর্দিক ঘোরাটাকেই কিন্তু এখানে বোঝানো হবে। সো এই পরিভ্রমণ শব্দের মাধ্যমে এই পরি উপসর্গটা কিন্তু অর্থের সম্পূর্ণ বা পূর্ণতা সাধন করেছে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, অর্থাৎ এটাকে বড় করে। যেমন আমরা বললাম যে পূর্ণ, এই পূর্ণ বলতে ধরো যে আমরা বললাম যে একটা গ্লাসের মধ্যে পানি পূর্ণ অবস্থায় আছে, সো পূর্ণ বলতে কিন্তু গ্লাসের 1/3 হতে পারে, এরকম কিন্তু হবে। সো যখন আমরা সমযুক্ত করব বা সম্পূর্ণ বলবো, উপসর্গ যখন সমযুক্ত হবে তখন হয়ে যাবে সম্পূর্ণ। এবং সম্পূর্ণ বলতে কিন্তু আমরা তখন আর 1/3 বুঝবো না, এটাকে একদম কি বুঝবো, সম্পূর্ণ বলতে কিন্তু আমরা পুরো বোতলটাকে কিংবা পুরো গ্লাসটাকে কিন্তু এখানে বুঝতেছি। তো আমরা পরবর্তীতে দেখব শব্দের অর্থের সংকোচন মানে ছোট করা কিন্তু বোঝায়। যেমন নজর, নজর শব্দ বলতে কিন্তু আমরা দুইটা জিনিসই বুঝি, এখানে বদনজরও হতে পারে আবার সুনজরও কিন্তু হতে পারে, সুনজর বদনজর দুইটাই হতে পারে। কিন্তু যখন এই নজর শব্দের পূর্বে সু উপসর্গ যুক্ত হয়ে যাবে তখন কিন্তু অর্থটার সংকোচন ঘটাবে, তখন কিন্তু নজর একটাকেই বোঝাবে, এই একটাই কিন্তু বোঝাবে, এটাকে কিন্তু বোঝাবে না। তো আমাদের খেয়াল রাখতে হবে যে উপসর্গ ক্ষেত্র বিশেষে শব্দের অর্থের সংকোচন কিন্তু ঘটাতে পারে। তারপর দেখবো উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন করে কীরকমভাবে, যেমন বৃষ্টি, বৃষ্টি বলতে আমরা পানি বা মেঘের উপস্থিতি বুঝি, কিন্তু যখন এই বৃষ্টি শব্দের পূর্বে অনা উপসর্গ যুক্ত হবে তখন কিন্তু অনাবৃষ্টি অর্থাৎ সম্পূর্ণ উল্টোটা কিন্তু এখানে বোঝাবে। বৃষ্টি বলতে মেঘ বা পানির উপস্থিতি, অনাবৃষ্টি বলতে কিন্তু বৃষ্টির অনুপস্থিতি এখানে বোঝাবে। সো অর্থের পরিবর্তন ঘটাচ্ছে। তারপর দেখবো আমরা শব্দের বিপরীত অর্থ প্রদান করে, যেমন বিপরীত অর্থ কিভাবে, হাজির শব্দের অর্থ কি বুঝি আমরা, হাজির শব্দের অর্থ হচ্ছে যে উপস্থিত, কিন্তু যখন গড় উপসর্গটা যুক্ত হবে, আরবি উপসর্গ গড় যখন যুক্ত হবে তখন হয়ে যাবে গড় হাজির। গড় হাজির বলতে কিন্তু অনুপস্থিত বোঝায়। সো শব্দের অর্থের বিপরীত হাজির, হাজির গড় হাজির এরকম কিন্তু বিপরীত অর্থ কিন্তু প্রদান করে উপসর্গ। সো উপসর্গের কাজগুলো আমরা এখানে দেখলাম, এবং এইবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে উপসর্গের, আচ্ছা এখানে তোমাদের জন্য খুব একটা সুখবর, সেটা হচ্ছে যে আমাদের সাথে তোমরা কিন্তু তোমাদের ভার্সিটি অ্যাডমিশনটা কিন্তু নিতে পারতেছো, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যারা প্রিপারেশন নিবা তাদের জন্য কিন্তু এইচএসসি পরীক্ষার পরেই আমরা ডিউ চ্যাম্পিয়ন বেস নিয়ে আসতেছি বি ইউনিট। এই বি ইউনিটে অর্থাৎ মানবিকের শিক্ষার্থীরা এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ক্লাস পাচ্ছ, এবং এই ক্লাসগুলোর মাধ্যমে প্রতিটা ক্লাসে তোমাকে ধরে ধরে বোঝানো হবে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য বা ঢাকা ইউনিভার্সিটির জন্য কোন কোন টপিকগুলো তুমি পড়বা। বাংলার জন্য আমি তোমাদেরকে এরকম উপসর্গ, বানান বা যে টপিকগুলো আছে সমাস, কারক, নত্যবিধান, সত্যবিধান সবগুলো টপিক কিন্তু পড়াবো, এবং এখানে প্রায় 40টির মতো ক্লাস কিন্তু আমরা নিব। ইংরেজির জন্য কিন্তু 40টি ক্লাস, সাধারণ জ্ঞানের জন্য কিন্তু এখানে 30টি ক্লাস থাকবে। সো এই 100টা ক্লাস, 110টা ক্লাসের মাধ্যমে তোমাকে কিন্তু তোমার যে টপিকগুলো আছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি কিন্তু আমাদের এই কোর্সটাতে কিন্তু পড়তে পারতেছো, এবং তোমার প্রিপারেশনটা তুমি ঘরে বসে কিন্তু গুছিয়ে ফেলতে পারতেছো। সো এই কোর্সটাতে ভর্তি হতে হলে 3000 টাকা না, প্রথম 100 জনের জন্য এই কোর্স ফিটা হচ্ছে 2500 টাকা। ভর্তি হতে হলে এই স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে, এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবা, অথবা আমাদের পেজের যদি ইনবক্স করো বিস্তারিত তথ্য তুমি জেনে যাবা। এবং ক্লাস শুরু হচ্ছে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষার পর সম্ভাব্য যদি তারিখ বলি তাহলে হবে 1 সেপ্টেম্বর। এখন কি চলতেছে, হ্যাঁ সেপ্টেম্বর। সো 1 সেপ্টেম্বরের আগে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রমটা অবশ্যই গুছিয়ে ফেলবা, আমরা ক্লাস শুরু করে দিব। এবং সি ইউনিটের যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন বেস সি ইউনিট, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, ফিনান্স, মার্কেটিং এবং স্পেশাল মডেল টেস্ট কিন্তু এখানে থাকবে। সো এই টেস্টগুলোর মাধ্যমে কিন্তু তুমি তোমাকে নিজেকে যাচাই বাছাই করতে পারবা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এখানে যারা ক্লাস নিব সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা বিগত 3-4 বছর স্টুডেন্টদেরকে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে সহায়তা করে আসতেছি, এবং বিগত ডিউ চ্যাম্পিয়ন বেস 2023-এর যে বেসটা ছিল সেখান থেকে কিন্তু আমাদের বি এবং সি ইউনিটে কিন্তু প্রায় 40-50 জন শিক্ষার্থী কিন্তু চান্স পেয়েছে। সো তুমি কেন না, তুমি তোমার স্বপ্নটাকে কেন ঘরে বসেই পূরণ করতে পারবে না? তোমাদের জন্য এইটার কোর্স ফি নির্ধারণ করা হয়েছে 2500 টাকা প্রথম 100 জনের জন্য। ক্লাস শুরু হচ্ছে এইচএসসি এক্সামের পরে, যোগাযোগের জন্য এখানে কিন্তু নাম্বারটা দেয়া আছে। আমরা একটু পরবর্তীতে দেখব, আমরা আমাদের ক্লাসে চলে যাব উপসর্গ কিভাবে মূল শব্দ তৈরি করে, বা একটা উপসর্গ দিয়ে আমরা খুব সুন্দরভাবে কিছু বৈশিষ্ট্য, উপসর্গের কিছু কাজ এবং উপসর্গগুলোর ভিন্ন ভিন্ন অর্থগুলো কিন্তু আমরা দেখে আসি। তারই ধারাবাহিকতায় এইখানে আমরা প্রথম এই হার যে উপসর্গটা, হার যে শব্দটা আছে
এই মূল শব্দটার অর্থ হচ্ছে পরাজিত হওয়া, পরাজিত হওয়া, পরাজিত হওয়া বা গলার গয়না, গলার গয়না। সো এই যে হার্ট শব্দটা এখানে আমরা দিলাম, এই হার্ট শব্দটার পূর্বে দেখো প্র উপসর্গ উপ আ বি সম উৎ পরি এই সবগুলো যুক্ত হয়ে কিন্তু নতুন নতুন অর্থ, নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন হাড়ের পূর্বে যখন প্রযুক্ত হবে তখন প্রহার মানে হচ্ছে যে মারা, হাড়ের পূর্বে যখন উপযুক্ত হবে তখন উপহার বলতে খুশি হয়ে কাউকে কোনো জিনিস দেয়া, হাড়ের পূর্বে যখন আযুক্ত হবে আহার মানে হচ্ছে যে খাওয়া, হাড়ের পূর্বে যখন বিযুক্ত হবে বিহার মানে হচ্ছে যে আমরা জানি যে একটা জায়গার নাম, কিন্তু বিহার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যে ভ্রমণ করা। তারপর দেখবো আমরা হাড়ের পূর্বে সমযুক্ত হলে সংহার মানে হত্যা করা, হাড়ের পূর্বে উযুক্ত হলে উদ্ধার মানে রক্ষা করা, হাড়ের পূর্বে যখন পরিযুক্ত হবে তখন পরিহার। সো এই একটা শব্দের মাধ্যমে তুমি দেখো প্রতিটা উপসর্গ কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে আমাদের খেয়াল রাখতে হবে উপসর্গগুলো কিংবা যে কোনো টপিক আমরা যখন পড়বো, অর্থাৎ তুমি কিন্তু চাচ্ছ যে ঘরে বসে অর্থাৎ বা তুমি তোমার প্রিপারেশনটা একদম আমাদের সাথে বা অনলাইনে নিতে চাচ্ছ। তো অনলাইনে নিতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু যাচাই বাছাই করতে হবে, তাদের ক্লাসগুলো দেখতে হবে, তাদের ক্লাস অনুযায়ী তুমি কিন্তু তোমার ডিসিশনটা কিন্তু এখানে নিবা। তো আমরা এই যে ডেমো ক্লাসগুলো তোমাদের ধারাবাহিকভাবে নিচ্ছি, এইগুলোর মাধ্যমে কিন্তু তুমি তোমার প্রিপারেশনটা একটু হলেও কিন্তু বেটার করতে পারতেছো। সো আমি বলবো যে এই ক্লাসগুলো আমাদের যে ডিউ চ্যাম্পিয়ন বেসে কিন্তু আমরা একদম ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে তোমাদেরকে কিন্তু এখানে পড়াবো বিস্তারিতভাবে। সো আমরা এখন একটু প্রশ্নগুলো দেখব যে বিগত বছর ঢাকা ইউনিভার্সিটিতে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপসর্গ থেকে কি কি প্রশ্ন আসছে। উপসর্গের সাথে প্রত্যয়ের সম্পর্ক, উপসর্গের সাথে প্রত্যয়ের সম্পর্কটা কি বা তাদের মধ্যকার একটা পার্থক্যটা কি। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে, মেইন তাদের মধ্যকার যে সম্পর্কটা হবে না, উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্যটা দিতে হবে। সরি, এখানে পার্থক্য হবে। তারপর আমরা দেখি আমাদের দ্বিতীয় প্রশ্ন, অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। অপমান শব্দের অপ উপসর্গটি বিপরীত অর্থে প্রকাশ পেয়েছে। যেমন আমরা বললাম মান শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসের ইজ্জত বা কোনো বিষয়ের একটা পজিটিভ বিষয়, কিন্তু যখন এই মানের পূর্বে অপ উপসর্গ যুক্ত হবে তখন অপমান বলতে কিন্তু আসলে ওই মানের বিপরীত জিনিসটাই কিন্তু এখানে বোঝাবে। সো পরীক্ষাতে কিন্তু এইভাবে প্রশ্ন আসে যে ধরো যে সাপোজ তোমাকে বলছে যে আগমন শব্দের কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কিংবা এখানে মান শব্দের অপমান শব্দের কোন অর্থে ব্যবহৃত হয়েছে। সো তুমি দেখবা যে মূল শব্দটা কোন অর্থ প্রদান করে এবং উপসর্গ দিয়ে যখন শব্দটা করবা তখন কি অর্থ প্রদান করে। সো দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখবা যে আসলে এটার মধ্যে সম্পর্কটা আসলে কি। যদি বিপরীত সম্পর্ক হয় বিপরীত, যদি অল্প সম্পর্ক হয় তাহলে অল্প, যদি কাছের সম্পর্কে হয় নিকটের সম্পর্কে হয় আমরা নিকটে দিব। সো আমরা এটা জানলাম। আমাদের তৃতীয় প্রশ্নটা, সমবিহার শব্দের উপসর্গ কয়টি, সেটা হচ্ছে যে 4টি, সম অবিবিহার। তারপর আমরা দেখবো আমাদের 4 নম্বর প্রশ্ন, কোন শব্দ উপসর্গ সহযোগে গঠিত নয়। আসন, কারণ আসন শব্দটা একটা মূল শব্দ, বাকি যেগুলো আছে এইগুলোর প্রতিটার পূর্বে উপসর্গ যুক্ত হয়েছে। সো আমরা মনে রাখবো উপসর্গ সর্বদা একটা মূল শব্দ, একটা অর্থবোধক শব্দের পূর্বে কিন্তু ব্যবহৃত হবে। পরবর্তীতে দেখবো আমরা নীলাজের নি কোন উপসর্গ। নীলাজের নি হচ্ছে বাংলা উপসর্গ, মনে রাখবা আশুবিনি, আশুবিনি, এই 4টা হচ্ছে যে বাংলা এবং সংস্কৃত উপসর্গ। যদি বাংলা শব্দের পূর্বে ব্যবহৃত হয় তাহলে বাংলা উপসর্গ, যদি সংস্কৃত শব্দের পূর্বে ব্যবহৃত হয় তাহলে সংস্কৃত উপসর্গ। সো নীলাজটা এখানে আমরা ধরে নিতে পারি এটা একটা বাংলা শব্দ এবং নিটা এখানে বাংলা উপসর্গ। পরবর্তীতে দেখবো খাঁটি বাংলা উপসর্গ কোনটি, সেটা হচ্ছে ইতি। খাঁটি বাংলা উপসর্গ 21টি আছে। ও, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কতকুনি, পাতি, বিবর, রাম, শশা, সুহা। অনেকের হয়তো মুখস্থ করে ফেলছো, অ্যাডমিশন টাইমের অনেক নতুন বিষয় জানবা, অনেক নতুন বিষয়ের সাথে কিন্তু তোমাদের অ্যাড্রেস হতে হবে। সো আমি বলবো উপসর্গগুলো একটু মুখস্থ করে ফেলবা এবং আমরা বিস্তারিত ইন ডিটেলস আমরা কিন্তু আমাদের কোর্সের ক্লাসে কিন্তু তোমাদেরকে পড়াবো। পরবর্তীতে আমরা একটু দেখি উপসর্গ শব্দের কোথায় যুক্ত হয়, প্রারম্ভে। অর্থাৎ প্রারম্ভে মানে হচ্ছে যে একদম পূর্বে, একদম পূর্বে। তারপর আমরা দেখব খাস জমি শব্দের খাস কোন ভাষার উপসর্গ। খাস জমি শব্দের খাসটা হচ্ছে আরবি উপসর্গ। আরবি উপসর্গ 4টি, একটা হচ্ছে যে আম, খাস, গড়, লা। সো আমি সবাইকে বলবো এগুলো একটু মুখস্থ করে রাখবা। তারপর দেখবো আম মুক্তার কোন ধরনের উপসর্গ। আম মুক্তার আরবি উপসর্গ, কারণ ওই যে আম বললাম আমরা, আম শব্দের অর্থ হচ্ছে যে সাধারণ। আম শব্দের অর্থ কি, আম শব্দের অর্থ হচ্ছে যে সাধারণ। সো আম মুক্তার মানে হচ্ছে সাধারণ মুক্তার, আম জনতা মানে হচ্ছে যে সাধারণ জনতা। তারপর আমরা দেখবো যে এই জিনিসটা তোমাদের জন্য বলবো 10টা এমসিকিউ এর পরে তোমাদের জন্য আবার একটা রিমাইন্ডার থাকবে। বি ইউনিট এবং সি ইউনিটের জন্য ডিউ চ্যাম্পিয়ন বেসে কিন্তু তোমরা এনরোল করতে পারো এবং আমাদের উপসর্গ নিয়ে, উপসর্গ কত প্রকার, পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে, কোন
কোন টপিকগুলো পড়া যেতে পারে, এই সবগুলো বিষয় সর্বসাকল্য কিন্তু আমরা এই কোর্সের ক্লাসগুলোতে তোমাদের কিন্তু ইন ডিটেলস পড়াবো। সো দেরি না করে আজই ইনবক্স করো অথবা এই কোর্সে এনরোল করো। ধন্যবাদ সবাইকে।